নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বাংলা বলছে। আজকের বাংলা বলছেতে আমাদের দুটি আলোচ্য বিষয়। প্রথম ভাগে আমরা আলোচনা করব প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বড় রদবদল হয়েছে, সরানো হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এবং দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব 25 দিন পেরিয়ে গেছে সন্দেশখালী কাণ্ডে, এখনো অধরা শেখ শাহজাহান, এবং এই নিয়ে কিন্তু তুঙ্গে রাজনৈতিক তরজা। আমার সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে বৈশালুর চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত। বিজেপির পক্ষ থেকে অচিন্ত মণ্ডল, আপনাকেও স্বাগত। কংগ্রেসের পক্ষ থেকে অশোক সরকার, আপনাকেও স্বাগত। সিপিএম এর পক্ষ থেকে তীর্থঙ্কর মুখোপাধ্যায়, আপনাকেও আলোচনায় স্বাগত। যেমনটা বলছিলাম শুরুতেই, আমাদের প্রথম ভাগে যে আলোচ্য বিষয়, হাইকোর্টে হাই ভোল্টেজ মঙ্গলবার। আজ দুই বিচারপতির সংঘাতের ঘটনায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল শিক্ষা বিষয়ক সমস্ত মামলা। একই দিনে সংঘাতের বিষয়ে প্রথমবার মুখ খুললেন বিচারপতি সেন, আর সরে দাঁড়ালেন উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে। দেখুন। মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় দুই বিচারপতির বেনজির সংঘাত। এই আবহেই প্রধান বিচারপতির বড় সিদ্ধান্ত। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এখন থেকে মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি নিশ্চয়ই বিচার করবেন, কিন্তু বিচারের নাম করে পর্যবেক্ষণে তিনি পলিটিক্যাল কথা বলবেন, কোর্টের বাইরে তিনি পলিটিক্যাল কথা বলবেন। এই জায়গাগুলো দাঁড়িয়ে তিনি প্রশ্নের মুখে পড়েছেন। সর্বনাশ! এই মান্থার বিরুদ্ধে তৃণমূলের সবচেয়ে বেশি আক্রমণ, সবচেয়ে বেশি অভিযোগ। ও যেখানেই যাক, যে টেবিলেই গড়া, ফলাফল কিন্তু এক, চোর ধরা পড়বেই। যারা মনে করেছেন লুট করে বেঁচে থাকতে পারবেন, ক্ষণিকের জন্য সাফল্য পাবেন, কিন্তু চিরকাল পালিয়ে বাঁচতে পারবেন না, ধরা পড়তেই হবে। বেনজির সংঘাতের পর এই প্রথম খানিকটা অভিমানী সুর বিচারপতি সৌমেন সেনের গলায়। এজলাসে মামলা চলাকালীন তিনি বলেন, অভিমানী বিচারপতি সেন, এই আদালত অপমানিত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে বলার অধিকার সবার আছে, কিন্তু বিচারপতির অধিকার নির্দেশ দেওয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ। কোনো মামলাতেই আমরা আলাদা করে উৎসাহী নই, আমি সবাইকে শ্রদ্ধা করি। বিচারপতি সৌমেন সেন শুধু বললেন না, উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকেও সরে দাঁড়ান। এরপরই হাইকোর্টে বিক্ষোভ দেখান বিচার প্রার্থীরা। মঙ্গলবার দুই বিচারপতির দ্বন্দ্বে বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। কারণ নাম না নিয়েই সংঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। এই আচরণ আইনের মন্দিরে কাম্য নয়। এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করব। এই পরিস্থিতির জন্য খুবই দুঃখিত এবং অনুশোচিত। এদিনই রাজ্যের এজির কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। আইনজীবীদের একাংশ চিঠি দেন প্রধান বিচারপতিকে। প্রধান বিচারপতিকে 253 জন আইনজীবীর চিঠিতে বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রতি দুর্ব্যবহার করা হয়েছে। দুর্ব্যবহার করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। রাজ্যের এজির কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। নিয়োগ দুর্নীতি মামলা একসময় তিনিই যেন চাকরি প্রার্থীদের মসিহা হয়ে ওঠেন। আবার একাধিকবার অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যে বিতর্কের ঝড়ও ওঠে। এর আগে সংবাদ মাধ্যমের সামনে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি গাঙ্গুলিকে সরিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে দায়িত্ব দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। আলোচনার শুরুতে আমি সরাসরি চলে যাব নিউজ রুমে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, তোমার কাছে আমার যেটা প্রশ্ন, যে আজকে পরপর যা যা ঘটলো সেটা কি সেই সমস্ত ঘটনাগুলি কি ইন্টারকানেক্টেড নাকি ঘটনাক্রম, কি মনে হয়? দেখো মধুবন্তী, এক কথা বলা যেতে পারে যে কলকাতা হাইকোর্ট হচ্ছে সারা ভারতবর্ষের একটা চ্যাটার্ড হাইকোর্ট। এই কলকাতা হাইকোর্টে এর আগে আমরা কিন্তু দেখেছি যে বিচারপতি অসীম রায় এবং বিচারপতি কার্নানের সঙ্গে যে মতভেদ, সেটি একটি মামলাকে কেন্দ্র করে। কিন্তু একজন বিচারপতি যখন তার রায় অন্য বিচারপতি সম্পর্কে তার রায় প্রতিফলিত হচ্ছে, সেই বিষয় নিয়ে যখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে এবং স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আজকের মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের যে ডিটারমিনেশন চেঞ্জ, এই বিষয়টি কিন্তু প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত কিন্তু বলা যেতে পারে এই ঘটনার রিলেটেড অবশ্যই।
তার কারণ বিচারপতি সোমেন সেনের ডিটারমিনেশন যেমন চেঞ্জ করা হয়েছে, তা গেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে, পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি চলে গেল সরাসরি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এখানে কিন্তু একটা বিষয় কিন্তু যথেষ্ট জরুরি বিষয়, সেটি কিন্তু যেটা বলা হচ্ছে যে ডিটারমিনেশন চেঞ্জ হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং সেক্ষেত্রে যে মামলাগুলি এখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পার্ট হার্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ তিনি যে মামলাগুলি অর্ধেক শুনে রেখে দিয়েছেন এবং যে মামলাগুলির এখনও নিষ্পত্তি হয়নি, সেই মামলাগুলির ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন তার উপরেই কিন্তু নির্ভর করবে পরবর্তীকালে ওই মামলাগুলির অবস্থান কি হবে। তার কারণ অপরদিকে যেমন বিচারপতি সোমেন সেন একটি আপার প্রাইমারি মামলা তিনি প্রায় শুনে এসেছিলেন, যে ক্ষেত্রে আজকে বিচার প্রার্থীরা বিক্ষোভ দেখিয়েছে কলকাতা হাইকোর্টে। তাদের দাবি ছিল যে মামলার শুনানি যখন শেষ পর্যায়ে এসে যেখানে বিচারপতি সোমেন সেন সেই মামলা থেকে অব্যাহতি নিলেন, ফলে সেই বিচার যে মামলাটি যখন অন্য বেঞ্চে যাবে তখন সেই বেঞ্চকে আবার প্রথম থেকে সেই মামলা শুনতে হবে। এক্ষেত্রে তাদের যে দাবি, যে আবেদন নিয়ে তারা আদালতের কাছে এসছেন, সেই বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখা গেল যে বিচারপতি সোমেন সেন তিনি তার মামলা থেকে অব্যাহতি নিলেন, পার্ট হার্ট মামলা থেকে। অপরদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পার্ট হার্ট মামলা থেকে তিনি কি করেন, কি সিদ্ধান্ত নেন, তারপরেই কিন্তু নির্ধারিত হবে যে তার কাছে যে সমস্ত মামলাগুলি রয়েছে, যেগুলো সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া রয়েছে, বা যে মামলাগুলো ওই বিষয়ক মামলা, সেইগুলিকে তিনি পার্ট হার্ট অবস্থায় রেখে দিয়েছেন, সেই মামলাগুলির ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তের ওপর। অপরদিকে আইনজীবীদের মহল থেকে যে চিঠি প্রধান বিচারপতির কাছে জমা পড়েছে, আইনজীবী মহল মনে করছেন যে তারপরেই কিন্তু প্রধান বিচারপতি একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছেন। তবে যাই হোক না কেন, কলকাতা হাইকোর্টের বার এবং বেঞ্চের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দূরত্ব সৃষ্টি করলেও পরবর্তীকালে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবীদের মধ্যে একটা বৈঠক বা একটা আলোচনার মাধ্যমে তা কিন্তু একটা সমাধানের রাস্তায় পৌঁছেছে, এবং সেটা কিন্তু আমরা বারবার দেখতে পেয়েছি। এবং সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তিনি পরিষ্কার বিভিন্ন সময় স্বীকারও করেছেন যে মামলা চলাকালীন তার হয়তো মাথা গরম হওয়ার জন্য তিনি বিভিন্ন মন্তব্য করে থাকেন, কিন্তু পরবর্তীকালে তিনি সেই বিষয়টি যখন বুঝতে পারেন, তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করে নেন এবং সেই বিষয়টি সমাধানের জায়গায় পৌঁছয়। সুতরাং আইনজীবী মহল এখনও মনে করছে যে কলকাতা হাইকোর্টের মতো একটা চার্টার্ড হাইকোর্টে এই ধরনের যে ঘটনা ঘটেছে, যা থেকে আজকে প্রধান বিচারপতিকে একটা মন্তব্য দুঃখ প্রকাশ করতে হয়েছে, যদিও তিনি সেই মন্তব্য প্রকাশের সময় কোনো রকম বিচারপতিদের নাম উল্লেখ করেননি, এবং পাশাপাশি সুপ্রিম কোর্টকে যে হস্তক্ষেপ করতে হয়েছে আগামী দিনে যাতে সেই পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে কিন্তু এখনও লক্ষ্য রেখেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের সমস্ত বিচারপতিরা এবং আইনজীবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কলকাতা হাইকোর্টের সেই মর্যাদা বা সেই অবস্থান ফিরিয়ে আনতে। মধুমন্তী, ধন্যবাদ পীযূষ কান্তি। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আমরা এই আলোচনায় ফিরবো এবার। আমার সকলের কাছেই যেটা প্রশ্ন, প্রথমেই যে ঘটনা ঘটলো আজকে, পরপর ঘটনাক্রম আমরা দেখালাম আমাদের প্রতিবেদনে, আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো। কিভাবে দেখছেন এই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হলো প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা, সমস্ত মামলা থেকে, কিভাবে দেখছেন বৈষ্ণব বাবু? দেখুন, আমি 33 বছর ওকালতি করছি, তো পশ্চিমবাংলায় যে আইনজীবীদের যে সবচেয়ে বড় সংগঠন আছে, মানে নির্বাচিত বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, তার আমি সদস্য। আমার এই প্র্যাকটিস টাইপে আমি এরকম বিচারপতি দেখিনি যে বিচারপতি যেটা নিয়ে বিচার করছেন সেটা নিয়ে টিভিতে আবার ইন্টারভিউ দিচ্ছেন। তাহলে এই প্রিফিক্সড মাইন্ড নিয়ে যিনি বিচার করতে বসেছেন তার কাছে মানুষ কি বিচারের আশা করবে? এবং উনি এমন এমন মন্তব্য করেছেন, ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দেবো।
ইলেকশন কমিশনকে লিখবো, বাতিল করে দেবো, এই যে একের পর এক, এবং রাস্তায় দাঁড়িয়ে কোনো টেলিভিশন চ্যানেলকে ইন্টারভিউ দেওয়া, রাস্তায় বাইট দেওয়া, আমি আমার প্র্যাকটিস টাইপে দেখিনি কোনো হাইকোর্টের জজকে দিতে। এই জিনিসগুলো আমাদের দেখতে হয়েছে। এবং উনি বলেছেন যে আমি বিকাশ ভট্টাচার্যের পায়ের তলায় বসে আইন শিখেছি, এবং দেখা গেছে উনি একটি মিটিংয়ে একদিকে বিকাশ ভট্টাচার্য, একদিকে কান্তি গাঙ্গুলি, দুজনের সঙ্গে হাত তুলে দাঁড়িয়ে আছেন। তো একজন বিচারপতির কাছে উনিও যেন একটা জুডিশিয়াল অফিসার, আমিও কিন্তু ওকালতি করি, আমরাও কোর্ট অফিসার। তো আমরা উই আর অল ক্রিয়েচার্স অফ ল, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনের থেকে বাইরে যেতে পারি না। উনি তো কোনো প্রোটোকলই মানছেন না। তো সেই মানুষটার কাছে কি করে মানুষ বিচার পাবে আমি জানি না। উনি যদি এটাকে অন্যভাবে ভেবে থাকেন, বিচার ব্যবস্থাটাকে অন্যভাবে চালনা করবেন। আজকে উনি যে ধরনের কথাবার্তা বলেছেন আরেকজন জজ সাহেবের সম্পর্কে, তিনি আজকে অভিমান হয়ে ছেড়ে দিয়েছেন মামলা, আর ইনি যেন এনাকে হাইকোর্টের চিফ জাস্টিস ওনার থেকে মামলা সরিয়ে নিয়েছে। এবার মানুষ বিচার করবে। কেউ কেউ ওনাকে বিরাট কিছু দেখাতে পারে, কিন্তু আমি আমার প্র্যাকটিস লাইফে এরকম জজ সাহেব পাইনি। এরকম জজ সাহেব যে একজন পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করছেন এবং পলিটিক্যাল মন্তব্য করছেন, রাজনৈতিক নেতার মুখে যে মন্তব্য মানায়, একজন জুডিশিয়াল অফিসারের মুখে সেই মন্তব্য মানায় না। উনি সেই মন্তব্যগুলো করেছেন, এবং ডেমোক্রেসিতে জুডিশিয়ারি হলো একটা স্তম্ভ, সেই জুডিশিয়ারির ওপরে উনি এটাকে মকারি করবার চেষ্টা করেছেন। এটা জুডিশিয়াল অফিসারের কাজ নয়। ইজলাসেম তার যে মামলা চলছে সংবাদ মাধ্যমের কাছে, সেই মামলা নিয়ে মুখ খুলেছিলেন যখন, তখনই তো এসএসসি সংক্রান্ত মামলাগুলি অন্য বিচারপতির বেঞ্চে চলে যায়। অবশ্যই তার কার্যকলাপ, তার মন্তব্যে বারবারই বিতর্ক তৈরি হয়েছে। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর। ফোন করে ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরেছে শিক্ষা বিষয়ক সমস্ত মামলা, এই নিয়ে আমাদের আলোচনা। আমি কথা বলছিলাম অচিন্ত বাবুর সঙ্গে, এবং তারপর তার মন্তব্যের প্রেক্ষিতে তীর্থঙ্কর মুখোপাধ্যায় তিনি বলছিলেন যেটা, সেক্ষেত্রে আপনার মতামত কি? আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যেটা কেন সরানো হলো আজকে, এই যে এজলাস থেকে যা যা মামলা শিক্ষা বিষয়ক সমস্ত মামলা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, এর পিছনে কোন কোন কারণ কাজ করছে, কি মনে হচ্ছে আপনার? আমার মনে হয়, আমাকে যখন প্রশ্নটা করেছেন, আমার মনে হয় যে বিচারপতি গঙ্গোপাধ্যায় রায়দান করছেন বেশ কিছু ক্ষেত্রে যারা বঞ্চিত হয়েছে তাদের পক্ষ রায়দান করছেন ঠিকই, কিন্তু রায়ের ক্ষেত্রে রায়দানের মধ্যে তাকে সীমাবদ্ধ থাকা উচিত। আমার মনে হয় না তার এক্সট্রা জুডিশিয়াল ক্ষমতার বাইরে গিয়ে, এক্সট্রা জুডিশিয়াল জায়গায় গিয়ে, তার বিচার ব্যবস্থার বাইরে গিয়ে কোনো কথা বলা উচিত বলে আমি মনে করি না। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, মানুষ আইনের দ্বারস্থ হয় সুবিচার পাওয়ার জন্য। যদিও সুবিচারের ক্ষেত্রে অনেক রকমের কথা আছে, আমি সেই সমস্ত মধ্যে যাব না। আমার কথা হলো যে যারা সুবিচারের জন্য যাচ্ছেন আলটিমেটলি তারা বঞ্চিত হবেন। এই যে পারস্পরিক দোষারোপের পালা চলছে, এর ফলে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিচার প্রার্থীরা। এই যে হাজার হাজার ছেলে মেয়ে যারা 1000 দিন তো কবে অতিক্রম করে গেছে, বসে রয়েছে, প্রাথমিকের যারা বঞ্চিত তারা বসে রয়েছে, তাদের সুবিচার দেওয়ার দানটা দ্রুততার সাথে সুবিচার দান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিরত করেই বলছি, তিনিও তো দ্রুততা চান, তিনি বারবারই বলেছেন, নিরপেক্ষতা দেখিয়েছেন, কিন্তু তার মন্তব্যগুলো কখনো কখনো আমরা দেখেছি বিতর্ক তৈরি করেছে। আমার বক্তব্য তাই তো, মন্তব্যগুলো বিতর্ক তৈরি করার জন্য তো তিনি বসেন। তার দৃষ্টিভঙ্গি বলছেন, তার দৃষ্টিভঙ্গি কি সব জায়গায় কি বলা কি উচিত? সবকিছু কি বিচারপতি তার নিজের অবস্থানকে বজায় রেখে তারপরে কোনো মন্তব্য করা যেতে পারে, কিন্তু কোনো এমন কিছু, যেমন কারুর হাত ধরে তিনি আসতেই পারেন, কিন্তু তার নাম করে ওইরকমভাবে বললে পরে পাবলিক রিয়াকশন হতে পারে। কিন্তু আমি একটা কথা বলবো এই প্রসঙ্গে, সৌমেন সেনের সম্পর্কে যে অভিযোগ হয়েছে, মারাত্মক অভিযোগ। এই অভিযোগের তদন্ত হওয়া উচিত, এই অভিযোগের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ সৌমেন সেনের ক্রোনোলজিও খুব একটা ভালো ক্রোনোলজি নয়। আমি কাউকে তাকে এককভাবে তাকে চিহ্নিত করে বলছি না, আমি বলছি যে তার ব্যাপারে যেহেতু অভিযোগ হচ্ছে, তাহলে পরে প্রধান বিচারপতির উচিত তার ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা। এইটা হচ্ছে আমার বক্তব্য। সৌমেন সেন তো দাবি করছেন তিনি অপমানিত হয়েছেন আদালতে। হতে পারে অপমানিত হয়েছেন, মামলা থেকে সরে দাঁড়িয়েছেন, যার জন্য মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু ঘটনাটা হলো তার সম্পর্কে যেটা এসছে, তার অভিযোগ এসছে, একজন বিচারপতি কি আর একজন বিচারপতিকে, যদি এটা সত্য হয়, অভিযোগ যদি সত্য হয়, আর একজন বিচারপতিকে তার রুমে ডেকে তাকে কি এই ধরনের কথা বলতে পারেন? আদপে বলেছিলেন কি, আসল সত্য কি, সে সম্পর্কে তো খোঁজ নেওয়া প্রধান বিচারপতি উচিত বলে আমি অন্তত মনে করি। আমি জানি না, আমি আইনের ছাত্র নই, আমি জানি না, বৈশ্বনাথ দ্বারা জানেন ভালো,
ওই কি পেরিফেরি থাকে তার মধ্যে কি বলতে হয় ওসবের মধ্যে নয়। আমার কথা হলো যে মানুষ বিচার প্রার্থী হচ্ছেন, মানুষ কিছুটা সুবিচারের আশায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে বা রাজশেখর মান্থানা বা অমৃতা সিনহার ক্ষেত্রে তাকিয়ে আছেন, বিচারকদের কাছে তাকিয়ে আছেন, তাদের কাছ থেকে সুবিচার যাতে পান। আর সৌমেন সেন সম্পর্কেও যে কথা উঠেছে সেই সম্পর্কেও যথাযথভাবে হাইকোর্টের সর্বোচ্চ প্রধান বিচারপতি তারও হস্তক্ষেপ করে এই ব্যাপারেও ফয়সলা করা উচিত। এটা করা যায় না। কোনো কাউকে যদি সত্যি হয়, আমি জানি না সত্যি কিনা, কারণ এটা তো সবটাই অভিযোগের ভিত্তিতে। আর এই যা অবস্থা চলছে এতে আলটিমেটলি হবে যেটা, সেটা হচ্ছে মানুষের বিচারালয়ের প্রতি আস্থা আরও কমে যাবে। এমনিতেই মানুষ হয়রান হয়, তার উপরে এই যে এতগুলো বঞ্চিত চাকরি প্রার্থী যারা যোগ্য যারা তাদেরকে বঞ্চনা করা হলো যে এতদিন ধরে, তার ব্যবস্থাটা ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা হোক, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছি না, কার্যকরী। মামলাকারীরা তো বিরোধিতাও করেছেন, এই যা ঘটেছে তারা খুব অসহায় বোধ করছেন এরপর। হ্যাঁ, অসহায় তো বোধ করবেই, কারণ একটা মানুষ আপনি যদি হই, আমাকে যদি হতে হতো, আমার যদি বয়স চলে যেত, আমার উপরে যদি মানুষগুলো, আমার পরিবার যদি নির্ভরশীল থাকতো, তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আমার হতো না, আপনার হতো না, অন্য XYZ সকলের হতো। আচ্ছা, একটা প্রসঙ্গে আসি। এই যে ঘটনা ঘটলো, আমি যদি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথা বলি, কারণ তিনি তো প্রধান মুখ এবং বহুদিন ধরেই তিনি কিন্তু ঘটনাক্রম যদি আমরা দেখি আলোচ্যের একেবারে কেন্দ্রবিন্দুতে, যা করছেন খবর হচ্ছে, হেডলাইনে আসছেন। সেক্ষেত্রে আজকে যা হলো, বলা যেতে পারে এই যে তাকে সরিয়ে দেওয়া হলো মূল বিষয়টা থেকে, এটা কি কোথাও গিয়ে তাহলে তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি কথা বলেছেন, সীমানা পেরিয়েছেন, সীমার বাইরে গেছেন, তাই জন্য কি একটা মৃদু করে তাকে বোঝানো হলো যে এবার থামতে হবে? কি মনে হয় বৈষ্ণব বাবু? দেখুন, উনি যেটা করেছেন এটা আমাদের এই দীর্ঘ আমার ওকালতি জীবনে আমি মনে করি এবং আমাদের মতো যারা আইনজীবী তারা মনে করেন যেটা উনি ঠিক করেননি। এবং বিচারকের মন্তব্য করা বিচারকের ওপরে সেটা চ্যানেলে ঠিক হবে কি না আমি জানি না, কিন্তু একজন নাগরিক হিসাবে এটা আমি বলতে পারি যে তিনি যে ধরনের মন্তব্য করেছেন সেটা একজন বিচারকের কাছে প্রত্যাশিত নয়। এবং বিচারক তিনি করবেন সাবজেক্ট, যে সাবজেক্টে বিচার হচ্ছে তার উপরে উনি বিচার করবেন, উনি দুপক্ষের কথা শুনে উনি রায়দান করবেন। মাঝখানে উনি বারে মন্তব্য করেছেন, আর আপনারা জানেন যে কেউ মন্তব্য করলে সেই মন্তব্যের ওপরে যেতে পারবেন না, তার উপরে অ্যাপিল করা যায় না কোনো মন্তব্যের ওপরে। সেকেন্ড, উনি যেটা সবচেয়ে বাজে করেছেন, যেটা হাইকোর্টে আজ ইলেকশন ছিল, আমি গেছিলাম, আমিও হাইকোর্টের ভোটার, গিয়ে ভোট দিয়ে আমি তখন শুনছিলাম যে উনি অ্যাডভোকেট জেনারেল, যথেষ্ট প্রতিভাবান মানুষ, তাকে বলছেন যে আপনি কার পা চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন আমি জানি। এটা কি একজন জজ সাহেব বলতে পারে? এটা জজের চেয়ারে তো উনি বসে উনি যা করছেন, এটা কেন সুস্থ মানুষের পক্ষে এটা করা সম্ভব? একজন অ্যাডভোকেট জেনারেল, তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত আইনজীবী, আমাদের তিনি নিজেকে স্পষ্ট বক্তা বলছেন, দাবি করছেন। আর এটা স্পষ্ট বক্তার এটা মানে নয়, তাহলে তো ওনার নামে এটা যদি আমরা বলি, আমরা যদি লয়াররা যদি ওনার সম্পর্কে ওনার রাজনৈতিক ব্যাকড্রপটা বলি, আমরা অনেক কিছু বলতে চাই না টিভি চ্যানেলে বসে। এই যে আরেকজন বিচারপতির স্বামীকে নিয়ে এত বিতর্ক হলো, ভয়েস টেস্ট হলো, সেটাও তো একটা মামলাকে কেন্দ্র করে তিনি তার অভিযোগ যে ভদ্রমহিলা বিধবা মহিলা তিনি অভিযোগ করেছেন যে আমার সম্পত্তি মামলায় উনি ওনার মানে বিচারপতি ওনার স্ত্রী বলে উনি তাকে ধমকেছেন। এটা কি করা যায়? ওনারা যে কাজগুলো করছেন এগুলো কি করা ঠিক? এবার কিছু স্বার্থান্বেষী মূল বা কিছু মিডিয়া চ্যানেল যাদের নিজেদের ইন্টারেস্ট আছে, তারা এটাকে খুব করে একটা স্পাইসি করে ছাড়বার চেষ্টা হচ্ছে। কিন্তু হাইকোর্ট পাড়ায় কান রাখলে শোনা যায় যে কে কিভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। বিচার প্রার্থীরা বঞ্চিত হবেন, আমাদের সিপিএমের তীর্থাঙ্কর বললেন, বিচার প্রার্থীরা কি এইটা কি এতদিনের আমরা এত বছরের এত প্র্যাকটিসে আমাদের প্রথিতযশা মানুষরা সব বাঙালিরা কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টে বড় বড় জজ সাহেব ছিল, কারুর নামে এরকম শোনা গেছে? অজিতনাথ রায় থেকে তিনি তো ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জাজমেন্ট দিয়েছিলেন, তো কত বড় বড় জেপি মিটার আমাদের ম্যান্ডেভিলা গার্ডেন্সে থাকে। দুই বিচারপতির সংঘাতের যে ঘটনা ঘটেছে, আজকে প্রধান বিচারপতি দুঃখ প্রকাশ করে বলেছেন যে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে কি এটাই সমাধান বলে তিনি মনে করলেন? অবশ্যই আলোচনা নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। এবার যে প্রসঙ্গে আলোচনা করব তা হলো সন্দেশখালী কাণ্ড, যেখানে 3 সপ্তাহ পেরিয়ে গেছে অধরা শেখ শাহজাহান। আপ্রাণ বাঁচার চেষ্টায় আগাম জামিনের আবেদন করেন শাহজাহান। আদালতে তদন্তের জন্য সময় চায় ইডি, ফলে পিছিয়ে যায় শুনানি। শনিবার 3রা ফেব্রুয়ারি জামিনের শুনানি। দেখুন বিশেষ প্রতিবেদন। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার পর থেকেই উধাও তৃণমূল নেতা শেখ শাহজাহান। ঘটনার 25 দিন পরও খোঁজ নেই সন্দেশখালীর বাদশার। তদন্তে গতি আনতে আদালত রাজ্য পুলিশ ও সিবিআই এর উচ্চ আধিকারিকদের নিয়ে সিট গঠনের নির্দেশ দেয়। গত বুধবার সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে শাহজাহানের বাড়ি সিল করে দেওয়া হয়। 29 জানুয়ারি ইডি দপ্তরে হাজিরার নোটিশ দেওয়া হয়। সোমবার হাজিরা দেওয়ার কথা ছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, কিন্তু হাজিরাতে সাড়া দেননি শাহজাহান। আইনজীবী জাকির হোসেনের দাবি, সোমবার নিজে হলফনামায় সই করে দিয়েছেন তাঁর মক্কেল। হাজিরা তো দিলেনই না, উল্টে তিনি কোর্টের দ্বারস্থ হলেন এবং আগাম জামিন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য পুলিশ তারা কি করছেন? তারা কেন খুঁজে পাচ্ছেন না শেখ শাহজাহানকে? কখনো অন্তরালে থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন, কখনো যোগাযোগ করছেন আইনজীবীর সঙ্গে। তাহলে রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি কেন এতদিনেও শাহজাহানকে ধরতে পারছে না? মঙ্গলবার আগাম জামিনের মামলা কোর্টে উঠলেও শাহজাহানের বিরুদ্ধে প্রমাণ দিতে সময় চায় ইডি, ফলে পিছিয়ে যায় শুনানি। 3রা ফেব্রুয়ারি ব্যাংকশালে ইডির বিশেষ আদালতে ফের শুনানি। সন্দেশখালী কাণ্ডে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধী দল। শুভেন্দু অধিকারীর দাবি, মমতার পুলিশ তাঁকে লুকিয়ে রেখেছে। অন্যদিকে ইডির পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে অন্তরালে থাকা শাহজাহানকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। কলকাতা টিভি। এই প্রসঙ্গে আলোচনায় আসবো। 25 দিন পেরিয়ে গেছে শেখ শাহজাহান অধরা। তার অডিও বার্তা আমরা পেয়েছি। রাজনীতি আমরা যেটা শুনেছি যে রাজনৈতিক তরজা যেমন তুঙ্গে এই প্রসঙ্গ নিয়ে আমরা দেখেছি আইনজীবী মারফত তিনি যা যা করতে চাইছেন করে ফেলছেন, কিন্তু সামনে আসছেন না। আপ্রাণ গ্রেফতারি এড়ানোর তার চেষ্টা। এই প্রসঙ্গে যেখানে আলোচনা, সেখানে একটা বিষয় বলে রাখতে হবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারবার তৃণমূলকে একেবারে আক্রমণ করে যেটা বলছেন যে এই যে শাহজাহান শেখ, এই শাহজাহান শেখকে কিন্তু পুলিশই নিরাপত্তা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে এবং তার বিশেষ কারণ হলো নির্বাচনে তাকে কাজে লাগবে। কি বলবেন বৈষ্ণব বাবু? দেখুন, আমি তো জানি এইটা বিরোধীরা একটা বলছে যে একে অ্যারেস্ট করতে পারছে না। আমি আপনারা নিশ্চয়ই মজিদ মাস্টারের নাম শুনেছেন। মজিদ মাস্টারের নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে। সেই মজিদ মাস্টার আলিমুদ্দিন স্ট্রিটের মিটিংয়ে জয়েন করতে এসছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলো, অথচ পুলিশ তাকে সেই এলাকায় খুঁজে পাচ্ছে না। আজকে 24 দিন পার হয়ে গেছে বলে এত কিছু কথা বলছেন। আমি অন্তত যেটুকু টিভিতে যেটুকু দেখতে পেয়েছি, যে মামলাটা পুলিশ রুজু করেছে, পুলিশের সরকারি কর্মচারীদের কাজে বাধা দান, তাতে যাতে কিছু অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে, তাতে কিন্তু ছবিতে কিন্তু ভিজিবল নেই শাহজাহান। এবার শাহজাহান যদি আইনের কোনো জায়গায় তাকে যেতে হয় এবং অ্যান্টিসিপেটরি বেলের অ্যাপ্লাই করেছে, তো যে কোনো লোক যার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, কিন্তু তাকে তো হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, নোটিশ দিয়ে আসা হয়েছিল, তার বাড়িতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল। এবার মনে করুন কেউ নোটিশটা পেয়ে যদি মনে করেন যে অ্যাপ্রিহেনশন করেন যে আমার অ্যাপ্রিহেনশন অফ অ্যারেস্ট আছে, তাহলে সে 438-এ আমাদের প্রভিশন আছে আইনে, সে অ্যান্টিসিপেটরি বেলের জন্য সে এখানে যেতে পারে। সে জজ সাহেবের কাছে আগাম জামিনের দরখাস্ত করতে পারে। এবার আগাম জামিন যদি সরকার জজ সাহেব মনে করেন যেটাকে অ্যালাউ করবেন, যদি না করেন তাহলে সে রিজেক্ট হলে সে হায়ার কোর্টে যেতে পারে। এটা এরকম কিছু বিষয় নয় যে পুলিশ নোটিশ পাঠিয়েছে, সেখানটা করতে গিয়ে একটা গন্ডগোল হয়েছে এবং যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে দেখা যাচ্ছে না, অথচ তাকে কেন্দ্র করে এত কিছু। দেখুন, এর মধ্যে রাজনীতির কি ব্যাপার আছে জানি না। রাজনীতি নিশ্চিতভাবে বিরোধী নেতা, আমি যতদূর জানি, তিনি চেষ্টা করছেন এটাকে একটা রাজনৈতিকভাবে বিরাট উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। আমরা এটাকে বলবো, আইনের যে পরিধি আছে সে আইনের মধ্যে দিয়ে সমস্ত কিছু সবাইকে ফেস করতে হবে। দেশের সমস্ত নাগরিক যেভাবে ফেস করে ওনাকেও ফেস করতে হবে।
এর মধ্যে তো কোনো ব্যাপার নেই, ওকেও তাহলে সেই আইনের যে বিচারের যে পদ্ধতি আছে সেই বিচারের পদ্ধতি ফেস করতে হবে। কিন্তু এটাকে নিয়ে এমন একটা করা হচ্ছে যেন পশ্চিমবাংলা এই প্রথম কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শ্মশান পাড়া একজন ছিল। এইখানে অচ্যুতবাবুকে আমার প্রশ্ন যে বিজেপি নেতারা তারা কিন্তু এক এক সময় এক এক রকম ভাবে বলে দিচ্ছেন শেখ শাহজাহান কোথায় রয়েছেন, আর বিশেষ করে শুভেন্দু অধিকারী তিনি তো রুট ম্যাপও বলে দিয়েছেন। শাহজাহান শেখ তিনি সরবেরিয়া থেকে ধামাখালি এই 11 কিলোমিটারের মধ্যে তিনি ঘোরাফেরা করছেন এবং তাকে কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটা তো তিনি বারবারই উল্লেখ করেছেন। ভোটে এই শাহজাহানই কাজে লাগবে। দেখুন এই যে পুলিশ জানে না কিন্তু শাহজাহান কোথায় রয়েছে, এই যে ইডি বা যে কেন্দ্রীয় বাহিনী যারা ওই দিন তদন্ত করতে গেলেন এবং সেখানে যে হামলাটা হলো এটা একটা স্টেট স্পন্সার্ড টেরোরিজম যেটা বলা হয় সেটাই। তার কারণ হচ্ছে এটা যদি মানে পরিকল্পনা মাফিক না করা হয় তাহলে মানে ফোন করে যাচ্ছে ওই থানায় এবং শেখ শাহজাহানকে ফোন করে যাচ্ছে, তার ভিতরে হাজার হাজার মানুষ এসে মানে তাদেরকে খবরটা তাহলে কে দিল? থানার পুলিশ, না হলে শেখ শাহজাহান কেউ না কেউ খবর দিয়েছে দুজনের। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা কথা বলেছেন যে ইডির সমালোচনা করে তিনি বলেছেন যে মিডিয়াকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকদের তল্লাশি, অর্থাৎ তারা যখন 7 সকালে পৌঁছে যায় শাহজাহানের বাড়িতে তখন তার 1 মিনিটের মধ্যে মিডিয়া সেখানে পৌঁছে যায়, পুলিশ প্রশাসন জানতে পারে না। হ্যাঁ, এবার মিডিয়াকে যদি জানিয়ে যায় বা কোনোভাবে খবর পেয়ে যায়, এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে মিডিয়াকে খুব দরকার সেখানে। তার কারণ এই যেরকম শুধুমাত্র ইডি বা এই কেন্দ্রীয় বাহিনী তাদেরকে যে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই নয়, শুধু ওখানে সাংবাদিকদের পর্যন্ত মেরে বা ক্যামেরা নদীর জলে বা ওখানে ভিড়ির জলে ফেলে দেওয়া এগুলো তো ঘটেছে। কিন্তু আমি উত্তর 24 পরগনার একজন বাসিন্দা হিসেবে এই শেখ শাহজাহান সম্পর্কে যতটুকু জানি বা আমাদের যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলে যেটা দেখেছি, এর একটা বিশাল বড় যে বাইক রয়েছে, প্রায় 2-5 হাজার ছেলেবেলে যাদেরকে বাইক কিনে দেওয়া, ভোটের সময় ভোট লুট করা, এমনকি ওখানে রোহিঙ্গাদেরকে ডেকে নিয়ে এসে ভোটার আইডি কার্ড দিয়ে তাদের ভোট ব্যাংক ভারী করা, এমনকি শুধু রেশন আপনারা যেটা বলছেন রেশন নয়, ওখানে মাছের ভেড়ির দখলদারি নেওয়া এবং এমনকি ওখানে হিন্দুদেরকে উচ্ছেদ করা এবং কনভার্সনের কাজেও এই শেখ শাহজাহান জড়িত রয়েছে। সুতরাং এই যে বসিরহাটের মানে ছোট মুখ্যমন্ত্রী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, যাকে এখন তৃণমূলের এই শোভন চট্টোপাধ্যায় বাবু বলছেন যে উনি নাকি স্বাধীনতা সংগ্রামী, এমনকি কদিন পরে আবার শুনতে পাওয়া যাবে সম্রাট শাহজাহান, এই ধরনের হয়তো উনি আখ্যায়িত হবেন। কিন্তু তার যে অপকর্ম, তার যে দুষ্কৃতিকর্ম, সেটাকে ঢাকার জন্য এই তৃণমূলের সরকার এবং প্রশাসন সব মিলেমিশে এনাকে ঢেকে রেখেছে। এবং শুভেন্দু বাবু যেটা বলছেন যে এই এলাকা থেকে এই এলাকায় উনি অনুমান করে বলছেন, কিন্তু এটা সত্যি যে এটা তৃণমূল দ্বারা ওনাকে আড়াল করা হয়েছে। তৃণমূলের সরকার এবং প্রশাসন সমানভাবে এর সাথে যুক্ত। এবং আজকের এই যে উত্তর 24 পরগনার মানুষ, বিশেষ করে বসিরহাটের মানুষ যার ভয়ে আতঙ্কিত ছিল, আজকের এই 25 তারিখে নবভোটারদের যে সম্মেলন ছিল সেটা বসিরহাট জেলার ইনচার্জের দায়িত্বে আমি ছিলাম, তাই যুব সম্মেলনে আমি নিজে ওই সন্দেশখালীতে উপস্থিত ছিলাম। আজকের যখন সন্দেশখালীর ত্রাস যখন ওখান থেকে ভয়ে পালিয়েছে, মানুষ হুড়িয়ে চলে আসছে নবভোটার যে সম্মেলন, সেখানে তারা সেই শেখ শাহজাহান থেকে পরিত্রাণ চাইছে। এবং বসিরহাটের বুকে যতগুলো বিধানসভায় সম্মেলন হয়েছে সব থেকে বেশি সংখ্যক মানুষ এই সন্দেশখালীতে উপস্থিত থেকেছে ভারতীয় জনতা পার্টির সম্মেলনে। শেখ শাহজাহান এবং নানাভাবে তিনি কিন্তু নেপথ্যে রয়ে গেছেন, এখনো সামনে আসেনি। অবশ্যই আলোচনায় ফিরছি, একটা ছোট্ট বিরতি নিতেই হবে, সঙ্গে থাকবেন। সন্দেশখালী কাণ্ডের 25 দিন পেরিয়ে গেছে, শেখ শাহজাহান এখনো অধরা, এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো এবার। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে। কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে। তিনি তার পদ বাঁচানো, তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন। তাই শাহজাহানের বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না। শাহজাহানরা থাকলেই বসিরহাট আসনটি লুট করা যাবে। শুভেন্দু অধিকারী বারবারই কিন্তু শাহজাহান সম্পর্কে একটাই বলছেন, পুলিশ নিরাপত্তা দিচ্ছে শাহজাহান শেখকে, তার জন্যই এই সে স্পর্ধা পাচ্ছে, সে নেপথ্যে থেকে তার বার্তা পৌঁছে দিচ্ছে জনসাধারণের মধ্যে, সরকারের কাছে। কি বলবেন অশোক বাবু, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমি প্রথমেই বলছি মানে পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ, কেন ধরতে পারছি না জানি না।
নিজেই কি তিনি নিজে জানেন না, একটা জোকারের মতো সব জায়গায় বলে দেন। তাহলে তো ইডির প্রথম ওনাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে কোথায় আছে, যদি উনি এত নির্ভুল বলেন তাহলে ওনাকে নিয়ে গিয়ে যাওয়া উচিত। চলুন আপনি দেখাবেন, চলুন। ওনার তো সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স আছে, উনি মার খাবেন না, ঢিলও খাবেন না, তাহলে ওনার কেন নিয়ে যাচ্ছে না? নিয়ে গিয়ে তো ওনাকে দিয়ে তাহলে বলা উচিত যে কোনখানটায় আছে। আপনি বললেন যে 1 কিলোমিটারের মধ্যে আছে, তো 1 কিলোমিটার তো মানে কতক্ষণই রাস্তা লাগবে গ্রামের মধ্যে। আপনাদের জানি রাখি কুণাল ঘোষ আবার আক্রমণ করে কি বলছেন না, বলছেন শুভেন্দু নিজের আয়নাতেই সবকিছু দেখতে চাইছেন। তার কারণ হচ্ছে অল্প দিনেই শুভেন্দু সিবিআই এর এফআইআর এ নাম থাকা কেন্দ্রীয় এজেন্সির থেকে লুকিয়ে রাখা হয়েছে শুভেন্দুকে, দল তাকে লুকিয়ে রেখেছে এবং তার জন্য নিজের আয়নাতে তিনি যেহেতু দেখছেন তাই তার এই বক্তব্য। না, আমার বক্তব্য হলো গিয়ে কুণাল বাবু কি বলেছেন আমার কথাটা তো কিছুটা সত্যি, এটা মানতেই হবে। উনিও তো এফআইআর এর নাম, হ্যাঁ ওর নাম আছে ওনাকে কিছুই করেনি, শুধু উনি পতাকাটা পাল্টেছেন এবং অমিত শাহ স্নেহধন্য হয়েছেন। এই দুটো কারণে ওনার বিরুদ্ধে কোনো হচ্ছে না। শুধু উনি না, আরও অনেকে আছে, মহারাষ্ট্রে তো ভর্তি। যে কথাটা বলতে চাইছি, পুলিশ ধরতে পারছে না এটা আমি মানতে চাই, সেটা পুরো এই সরকারের দায়িত্ব আছে। তার সঙ্গে আমি ইডি সিবিআই এদেরও দায়িত্ব যে একটা সাধারণ লোক যে তার স্ট্যাচার যদি দাউদ ইব্রাহিমের মতো হতো না, ভাবতাম কিছু একটা হচ্ছে। এরা এমন কিছু নয়, ওই বসিরহাট একটা সাব ডিভিশনের উনি হলেন গিয়ে ওখানে কি তোলাবাজ গুন্ডা বদমাশ যাই হোক, তাকে ধরতে এতক্ষণ সময় লাগবে কেন? আর উনি স্ট্র্যাটেজি কি মনে হচ্ছে? না স্ট্র্যাটেজি কি না আমি জানি না, কার স্ট্র্যাটেজি, কে কি করছে জানি না। পুলিশের ধরতে পারছে না কারণ আমি একদম বুঝতে পারছি না। শুনি আর শুভেন্দু অধিকারী যদি জেনে থাকে 1 কিলোমিটার আর পুলিশ জানে না, এটা হতে পারে না, এটা মানা যায় না আর কি। সুতরাং এটা যাই হোক, যেটা ধরা উচিত, যে যা বিচার হবে তাই। বিশ্বনাথ যেটা বললো, উনি যদি আগাম জামিন পান ভালো কথা, যদি না পান তাহলে কোর্টে সারেন্ডার করুক বা পুলিশ ধরে নিয়ে গিয়ে ওখানে বিচার হোক ওনার। কিন্তু এই রোজ আরে একটা গুন্ডা বদমাইশকে নিয়ে এত টিভিতে আলোচনা করার মানে হয় না। আমরা তো জানি আদালত একটা সিট গঠন করে দিয়েছিল রাজ্য পুলিশ এবং তার সঙ্গে সিবিআই এর আধিকারিক, যাই হোক না কেন এখানে একটা সিট গঠন করে একে অপরকে সহযোগিতা করা হবে এবং এই তদন্ত এগিয়ে যাবে। কিন্তু ইডি চাইছে যেটা, যে শুধুমাত্র সিবিআই এই তদন্তটা করুক, এটা নিয়ে কি বলবেন তাহলে? না সে সবাই বলছে আমি সুপ্রিম, এই ভাবটা চলে এসেছে আর কি। আমি এত কিছু করতে পারি, আমার সুপ্রিম, আমি কেন্দ্রীয় সরকারের অধীনে আছি, আমি কেন রাজ্য সরকারকে শুনবো? আরে রাজ্য সরকার থেকেই তো পুলিশ গিয়ে সিবিআই চাকরি করে, সমস্ত ভারতবর্ষের রাজ্য সরকারের পুলিশটা গিয়ে সিবিআইতে চাকরি করে। তো এগুলো বোঝে না কেন, বোকা নাকি? না অসিতবাবু কি বলবেন? দেখুন, আজকের অশোকদা বলছেন যে শেখ শাহজাহানকে ধরতে এত সময় লাগছে কেন, এটা একটা সোজাসাপটা উত্তর হচ্ছে উনি ভোট লুট করার জন্য, ওনাকে দিয়ে ভোট লুট করার জন্য মুখ্যমন্ত্রী ওনাকে ব্যবহার করেন এবং সবথেকে বেশি মালকড়ি উনি তুলে দিতে পারেন। সুতরাং ওনাকে তো গার্ড দিতেই হবে, নইলে তো কালীঘাটের টালির চালার টান পড়তে পারে। এটাই সোজাসাপটা হিসাবের থেকে আর বড় হিসাব কি হবে? সুতরাং আজকের রাজ্য সরকার চাইছে যে শেখ শাহজাহানকে যদি ধরা হয় তাহলে তো এই কালীঘাটের যে মানে পিসি ভাইপো কোম্পানি পর্যন্ত টান পড়ে যাবে। সুতরাং ওনাকে তো ধরতে দেবেই না রাজ্য সরকার। এবং উনি যেটা বলছেন যে রাজ্য সরকার পুলিশ থেকে সিবিআইতে যায়, কিভাবে যায় প্রসিডিওর আমার জানা নেই, কিন্তু এটা তো সত্যি কথা যে পরিচালনা কারা করছে এটা দেখতে হবে। পরিচালনার যে মানসিকতা, রাজ্য সরকারের মানসিকতা হচ্ছে সমস্ত তোলাবাজ গুন্ডাদেরকে প্রোটেকশন দেওয়া। এবং আজকে আমরা কেন বারবার ইডি সিবিআই দাবি করি, তার কারণ ইডি সিবিআই একটা স্বতন্ত্র স্বাধীন সংস্থা যারা নিরপেক্ষভাবে কোর্টের তত্ত্বাবধানে এখানে তদন্ত করছে। সুতরাং তাদের উপর ভরসা রাখতে হবে। আর এই পশ্চিমবঙ্গে যতগুলো মানে দুর্নীতি হয়েছে তার পুরো সহযোগিতায় কাজ করেছে রাজ্য সরকারের যে প্রশাসন, পুলিশ প্রশাসন। সুতরাং তাদের উপর আমরা কি ভরসা রাখবো? তুমি ইডি আর সিবিআই এর কত কনভিকশন রেটটা একটু দয়া করে বলে দাও। বারবার করে আপনারা এটা দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও। এটা এই বলছো তুমি ইডি সিবিআই এর প্রশংসা করছো, তার ব্রিফ নিয়েছো, তুমি আমাকে পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দাও যে ইডি যাদের নামে কালিঝুলি মাখাচ্ছে তারা এতগুলো মামলা সাকসেসফুলি কাজ করতে পেরেছে, তুমি আমায় দেখিয়ে দাও। কিন্তু আজকের ইডি সিবিআই, এটা তো সত্যি কথা, ইডি সিবিআই না আসলে পশ্চিমবঙ্গের পুলিশ দ্বারা একটা তৃণমূলের গুন্ডা নেতা, গুন্ডা বদমাশ তারা কেউ ধরা পড়তো না। একমাত্র তারা এসছে বলে তারা আজকের রাজনৈতিক আজকের ইডি সিবিআই পশ্চিমবঙ্গে এসছে বলে তিহার জেলের ভাত খাচ্ছে তৃণমূলের। সুতরাং এই রাজ্য সরকারের পুলিশ দ্বারা যদি পরিচালনা হতো তাহলে আর এই কনভিকশন রেট নিয়ে আর কি বলবো, তা তখন 0% হতো এই রাজ্য সরকার পুলিশ। তোমরা তো সব বিরোধীদেরকে, বিজেপি বিরোধীদেরকে ঢুকিয়ে দিচ্ছ জেলে। যারা অন্যায় করবে তারা জেলের ভাত খাবে। অন্যায় করবে না। আমাদের মোদিজির একটা কথা, না খাউঙ্গা না খানে দুঙ্গা। সুতরাং জেলের ভাত
যারা অন্যায় করবে তারা জেলের ভাত খাবে। জয়সা খায়নি, জয়সা টাকা নেয়নি, একটাই নীতি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আরে অমিত শাহ ছেলে কোথা থেকে টাকা পেল, তুমি তার হিসাবটা দিয়ে দাও। আরে অমিত শাহ ছেলে জয়সা এই যে 15,000 কোটি টাকার মালিক, শেখ শাহজাহানের এই যে গ্রেফতারি এড়ানোর জন্য নানা রকম পন্থা অবলম্বন করছেন, এটা কেন করছেনই বা তিনি? রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে, তারা সেই দিন পর্যন্ত শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। তার কারণ শেখ শাহজাহান আসলে পিসি ভাইপো পর্যন্ত ইডিসিবিআই পৌঁছে যাবে। অজিত পাওয়ারকে কে বাঁচালো? হেমন্ত বিশ্ব শর্মাকে কে বাঁচালো? সেটা শুভেন্দু অধিকারীকে কে বাঁচালো? তুমি বলো। কে বাঁচালো? স্বতন্ত্র সংস্থা, কোর্টও তো বিক্রি হয়ে গেছে। এই যে বলছেন কোর্টও বিক্রি হয়ে গেছে, এটা নিয়ে একটা কথা বলি। আজকে সিপিএম এর দাদা বলছিলেন যে রঞ্জন গগৈ রায় দিয়েছে, সেটা 2 বছর আগে 3 বছর আগে রায় হয়েছে, রাম মন্দির হয়ে গেছে, 6 মাসের মধ্যে একটু বলতে দিন, আপনার প্রশ্ন হচ্ছে বলতে দিন। আজকে 3-4 বছর আগে রায়দান হয়েছে, রাম মন্দির হয়ে গেছে, কিন্তু সিপিএম কংগ্রেসের পেছনে যে ফসকা পড়েছে সে ফসকা এখনো শুকায়নি। আজকের উনি প্রশ্ন তুলছিলেন, এই যে বিচার উনি বলছিলেন যে বিশ্বাসের শুভেন্দু কালকে যা বলেছে ওই ভাষা। অশোক বাবু বলুন, এই যে গ্রেফতারি এড়ানোর মরিয়া চেষ্টা শেখ শাহজাহানের কি কারণ থাকতে পারে? দেখুন, কে কি নানা রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে, দেখতে পাচ্ছি তো, রোজই খবরের কাগজে দেখছি, মিডিয়ায় দেখছি, মানে এমনি কি বলে। আরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়াকে নিয়ে ইডি আধিকারিকরা গিয়েছিলেন, এটাও তো একটা অন্যায়ের কাজ করেছে। মানে পুলিশ জানছে না, অন্য কেউ জানছে না, মিডিয়া, আমি দুটো মিডিয়ার কথা নাম করছি না এখানে, তারা বলছে আমাদের বাড়িতে তারা মার খেয়েছে, 5টা-15 গাড়ি এসছে, আমরা ওখানে 7টার মধ্যে পৌঁছে গেছি। তার মানে মিডিয়া জানতে পারছে। আর এটা দুর্ভাগ্যজনক যে আমাদের এখানকার যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে, মানে স্টেটের, তারা খবর পাচ্ছে না। তাদের তো খবর পাওয়া উচিত ছিল, তাদের তো যাওয়া উচিত ছিল যে কেন এটা হচ্ছে। এটা মিডিয়াকে নিয়ে গিয়ে দেখানোটা কি একটা কাজ? না, তাকে বিচার করে তার শাস্তি হওয়াটা কাজ। কোনটা আসল কাজ? মিডিয়াকে দিয়ে একটা মিডিয়া হাইপ তৈরি করে এই জিনিসটা এখন চলছে পুরো। আমি দেখলাম যে সম্পূর্ণ সংবাদ মাধ্যমগুলো ভারতবর্ষের এত কোটি কোটি সমস্যা, এত বেকার, এত লোক না খেতে পেয়ে রাত্রির ঘুমোচ্ছে, সেসব কিছু না দেখিয়ে শুধু এই শেখ শাহজাহান পাড়ার একটা হুনু মস্তান, সে তাকে নিয়ে যদি পুরো মিডিয়া খরচ করে রিলের পর রিল আর পাতার পর পাতা, তো লজ্জাজনক ঘটনা একটা। তীর্থঙ্কর বাবু, প্রথম কথা হচ্ছে যে এই নিয়ে আপনাদের চ্যানেলে এর আগেও অনুষ্ঠান হয়েছে, অন্য চ্যানেলগুলোতেও হয়েছে। আমার কথা হলো যে এই লোকটা জেলা পরিষদের সম্ভবত আমি যদি ভুল না করি প্রাণী সম্পদ বিকাশের ভারপ্রাপ্ত ছিলেন। এই ভদ্রলোকের সম্পর্কে, এই লোকটি সম্পর্কে তো প্রথম অভিযোগ করেছিলেন হচ্ছে ওই যিনি ওই ছিলেন, ওই যে কি যেন নাম, যিনি ওই তারা খেয়েছিলেন আর কি, তিনি মন্ত্রী ছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রথম অভিযোগ করেছিলেন, যাকে তারা করেছিলেন ত্রাণ বিলি করতে গিয়ে তারা খেয়েছিলেন। কথাটা হচ্ছে উনি ওখানে শুধুমাত্র রেশন দুর্নীতি না, জমির চরিত্র বদল করে ভেরির ব্যবসা করেছেন, এটা প্রমাণিত সত্য। আমাদের এমএলএ ছিলেন 11 সাল থেকে 16 সাল নিরাপদ সর্দার, তার উপরে 3বার প্রাণ সংশয়কারী হামলা হয়েছে। তারপরেও সেখানে 9টা দ্বীপের মধ্যে 4টে দ্বীপে বেআইনি অস্ত্র মজুত হয়েছে। সেখানে যেভাবে এই সমস্ত কারবার হয়েছে, সেখানে আমার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হারোয়ার এমএলএ বলছেন যে তিনি থাকেন নাকি, তিনি আশপাশের কোনো অঞ্চলে আছেন। আবার ওই হাজি নুরুল ইসলাম তিনি বলেছেন, আরেকজন বলেছেন, এবং সেটার ব্যাপারে সর্বরাজ্যের নেতৃত্ব সিপিএম করতো, শেখ শাহজাহান কোনোদিনই করে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমি একটু বিরতি করছি, সকলকে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আলোচনায়। তীর্থঙ্কর বাবু যে প্রসঙ্গে ছিলেন, প্রথমত হচ্ছে যে আজ শেখ শাহজাহানের ব্যাপার নিয়ে 3 রকম বক্তব্য আসছে। হারোয়ার এমএলএ হাজি নুরুল ইসলাম ওই কথা বলেছেন, এবং বলেছেন এইটা আমাদের স্থানীয় নেতৃত্বের ব্যাপার না, রাজ্য নেতৃত্ব ব্যাপারটা দেখছে। এটা
প্রেসকে বলেছেন। আর একজন তিনি বললেন যে স্থানীয়, এটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে, আমি সেটার সত্যতার ব্যাপারে আগে বলুন সিপিএম করতো কি করতো না? সিপিএম করতো না, সিপিএম কোনোদিনই করতো না, কোনোদিনই করতো না। আমরা করছে। অস্বীকার করছি, এটা আমরা ভুল চ্যালেঞ্জ করছি, সবাই জানে। শাহজাহান আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমিও যে আগে শাহজাহান সিপিএম করতো। সিপিআইএম করার ক্ষেত্রে আমরা প্রথম থেকে বলেছি যে সে আমাদের বুথ কমিটি মেম্বার ছিল, আমাদের পার্টির কোন অংশে কোন গণসংগঠনের সাথে যুক্ত ছিল, 100% সিপিএম করতো, কোনোদিনই করতো না। আপনি এখন গা বাঁচিয়ে চললে গা বাঁচাচ্ছি না, আমরা গা বাঁচাচ্ছি না, আমরা ফালতু গা বাঁচাই না। পরিবারে কেউ করতেন, কেউ করতে পারে, আমি জানি উনি পরিবারই সিপিএম, কিন্তু ঘটনাটা করতো না। আমার কথা হচ্ছে যে আসল কথা হলো একে এই যে এই আসল প্রসঙ্গে আসা দরকার, তাহলে এনারা জানেন, তাহলে ওদেরকে জেরা করা হচ্ছে না কেন? দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্যের বিরোধী দলের নেতা তিনি বলেছেন, তিনি বোধহয় রুট ফুটও বলে দিচ্ছেন, ধামাকালি ফামাকালি কি সব বলে দিচ্ছেন। তাহলে পরে সেই রুটে তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, জিজ্ঞাসাবাদ করে জানা হোক শাহজাহান কোথায় আছে, কারণ তার তো একটা বস্ত বড় দায়িত্ব। বিরোধী দলের নেতা মানে শুধু তো চারিদিকে ঘুরে বেরিয়ে কত বেড়বজুর 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছেন এবং আরো বলে দিচ্ছেন সরবেরিয়া থেকে ধামাখালি এই যে 11 কিলোমিটার এর মধ্যে ঘোরাফেরা করছেন। আচ্ছা, তাহলে পরে ওনার কাছে একদম ডে টু ডে খবর আছে, তাহলে উনি সেটা বলছেন না কেন একজন অ্যাকিউজ সম্পর্কে, বা ওনাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? ওনার সাথে ছবি আছে শাহজাহান, তাহলে পরে একটু আগেখানেই দেখাচ্ছেন, ওনারও দায় আছে। আমার কথা হলো যে এই শেখ শাহজাহান সংক্রান্ত বিষয়টা নিয়ে ইডি সিবিআই এরও অনেকটা ত্রুটি আছে। ইডি সিবিআই তো ব্যবহৃতও হয় বিভিন্ন ক্ষেত্রে। ইডি সিবিআই ত্রুটি কি, 19 দিন পরে শাহজাহানের বাড়িতে যেদিন যাওয়া হলো, তারপরে শাহজাহান 19 দিন পরে তার বাড়িতে আবার রেড করা, তার বাড়িতে আবার যাওয়া হলো। তা যদি কোনো প্রমাণপত্র থাকে, ধরুন আমি অ্যাকিউজড, আমি 19 দিন ধরে সমস্ত জিনিসপত্র রেখে দিয়ে তারপরে আমার নামে পুলিশ এসছে আমার বাড়িতে, আমি থাকবো, এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে? এটা হয় কখনো? আর এইখানে দাঁড়িয়ে যেটা প্রসঙ্গ এসছে, আমি মিডিয়া পার্সনদের আগে যদি খবর দিয়ে থাকে তাহলে অপরাধ করেছে, পুলিশকে বলা উচিত ছিল। কিন্তু মিডিয়া যদি খবর পেয়ে যায় তাহলে সেটা সাংবাদিকদের স্বাধীনতা, কিন্তু সেটা কি হয়েছে আমরা জানি না। কিন্তু তৎপরতার সাথে এই ব্যবস্থা করতে হবে, শাহজাহানকে গ্রেপ্তারি করা দরকার। আর আমি অনুরোধ, আমি অন্তত চাই, আমাদের পার্টি চায়, অজস্র বিষয় রয়েছে ভারতবর্ষের বর্তমানে সংকটের পরিস্থিতি, পশ্চিমবাংলাতে অজস্র বিষয় রয়েছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত বিষয়গুলোর ওপরে আমাদের কনসেন্ট্রেট করা উচিত, তার সমাধানের রাস্তা খোঁজা উচিত। এই কয়েকটা জোচ্চোর বদমাইশকে নিয়ে আমাদের এই এত খরচ হবে কেন? ইডি সিবিআইয়েরও তো ঘাটতি আছে। আপনাদের কাছে যখন ছিল তখন ছিল আমাদের ঋষি বাল্মীকি, আমি কখনো বলিনি আমাদের কাছে শাহজাহান যখন আপনাদের বাড়িতে ছিল ভালো, কখনোই ছিল, এবার অস্বীকার করতে কখনোই ছিল, এবার তো কখনোই ছিল। সবাই জানে পরিবারই সিপিএম ছিলেন, পরিবারই সিপিএম। তারপরে এখন ঘটনা হলো যে আমরা বলেছি নিরাপদ সর্দার বিবৃতি দিয়েছেন এবং নিরাপদ সর্দারকে নিরাপদ সর্দারকে ডাকা উচিত ছিল তো, যে তাহলে পরে আপনারও স্টেটমেন্ট নেওয়া উচিত যদি সঠিকভাবে তদন্ত হয়। আমার কথা হচ্ছে প্রচ্ছন্নভাবে প্রভাবশালীদের হাত রয়েছে, সঠিকভাবে তদন্ত সকলেই চাইছেন। অবশ্যই আলোচনা নিয়ে ফিরছি, আবারও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম আলোচনায়। যে প্রসঙ্গে ছিলাম তার মধ্যে একটা কথা বলতেই হচ্ছে, যেটা এর আগেও বলছিলাম, যে সিট গঠন করে দিয়েছিল আদালত এবং তারপর রাজ্য পুলিশের পক্ষ থেকে একজন এবং পাশাপাশি আরেকজন আধিকারিক থাকবে সিবিআই এর পক্ষ থেকে। এর কিন্তু বিরোধিতা করে ইডি এবং তারা যেটা চান যে সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাক। কি বলবেন এই বিষয়ে তীর্থঙ্কর বাবু? প্রথমত হচ্ছে সিট গঠনের যে সিদ্ধান্ত হয়েছিল তাতে সিবিআই এর প্রতিনিধি কে নাম দেওয়া হয়নি, না, রাজ্য পুলিশকে এড়িয়ে করতে চাইছেন। আমাদের কথা হচ্ছে এইসব বিতর্ক কেন হচ্ছে? ইডি সিবিআই, যদি সিবিআইকে দিয়ে করানো হয় তাহলে একটা ইডির লোক কে, সিবিআই এর লোক কে, তাই ঠিক করুক, আদালতকে জানাক, একটা সিদ্ধান্তে তো আজ পৌঁছতে হবে। আমি মনে করি না প্রশাসন, আমাদের রাজ্যের পুলিশকে অদক্ষ আমি মনে করতে রাজি নই, কিন্তু পুলিশ রাজনৈতিক চাপের কাজ সামনে দাঁড়িয়ে সঠিকভাবে তার দক্ষতা পালন করতে পারছে না বলে মনে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সিবিআই আর ইডি ধোয়া তুলসী পাতা নয়, তারাও বা কেন এটাকে আবার জলটাকে ঘোলাচ্ছে? আমার কথা, পরিচ্ছন্নভাবে এই কাজটা করুক, সিট গঠন করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডি নাম দিক, সিবিআই নাম দিক, রাজ্য পুলিশের কে থাকবেন সেটা সিদ্ধান্ত হোক, কোর্ট এটাকে বলুক যে অবিলম্বে এতদিনের মধ্যে এই কাজটা। রাজ্য পুলিশ নাম দিয়েছে, সিবিআইও নাম দেয়নি, ইডিও নাম দেয়নি, আবার ইডি বলছে সিবিআই কে ছাড়া তদন্ত হবে না।
তাহলে যে কোনো না, একটা ইডি তা বলেনি। ইডি বলেছে সিবিআই শুধু তদন্ত করবে, শুধু সিবিআই তদন্ত করবে, রাজ্য পুলিশ নয়, এটা বলছে। আমি বলছি বিতর্কের জায়গা না গিয়ে একটা নির্দিষ্ট জায়গায়। মানে বিরোধ কেন? এই বিরোধ হচ্ছে রাজনৈতিক কারণে। দেখুন, বিরোধ হচ্ছে তার কারণ আমরা দেখেছি যে এখানে রাজ্য প্রশাসন যেভাবে অসহযোগিতা করছে শুরুর দিন থেকে, আজকে যদি মানে রাজ্য সরকারের পুলিশের একজন প্রতিনিধি থাকে এবং সিবিআই এর একজন থাকে, সুতরাং একসাথে যৌথভাবে তদন্ত করতে গেলে আপনি বলবেন একটু বলতে দিন, একসাথে তদন্ত করতে গেলে আবার যেটা হবে, তথ্য আগে পৌঁছে যাবে এই শেখ শাহজাহানের ঘরে এবং কালীঘাটের টালির চালায় পৌঁছে যাবে। সুতরাং আগে কি করে অপরাধীকে সরানো যায় এবং পুরো তদন্ত প্রক্রিয়াটা কি করে মানে চাপা দেওয়া যায় এবং সরিয়ে দেওয়া যায় তথ্য, ঠিক যেরকম ভাবে ইডি সিবিআই যেদিন পৌঁছেছিল সেদিন ওই তালা ভাঙতে দেওয়া হয়নি, ওখানকার রোহিঙ্গাদেরকে লেলিয়ে দেওয়া হলো। তার কারণ হচ্ছে ওই ঘরের ভিতরে, তার কারণ ওই ঘরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এবং অস্ত্র ছিল বলে আমাদের এই যে 19 দিন পরে ডিসিবিআই কি আবার পৌঁছালো, তার ভিতরে যে অস্ত্র, তার ভিতরে যে অস্ত্র বিএসএফ এর দায়িত্ব করতে পারে না, বিএসএফ এর দায়িত্বের ভিতরে পড়ে না, রাজ্য সরকারের দায়িত্ব, রাজ্য সরকারের পুলিশের দায়িত্বটা, রাজ্য সরকারের পুলিশের দায়িত্ব। এবং এই যে 19 দিনে ওখানে এখানে ওই 19 দিনে যে সমস্ত অস্ত্র, যে সমস্ত অস্ত্র এবং টাকা পয়সা যা ছিল এই 19 দিনের মাধ্যমে সব লোপাট করা হয়েছে, অস্ত্র এবং টাকা পয়সা সব লোপাট করা হয়েছে। কেউ বিশ্বাস করে না। রাজ্য সরকারের এখানে তদন্ত সম্ভব নয়। অমিত শাহকে টাকা পাঠাতে হয় এখানে নিরপেক্ষ তদন্ত হতে গেলে অবশ্যই সিবিআই তদন্ত চাই। রাজ্য সরকার এখানে থাকলে কখনোই নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়, কারণ তারাই অপরাধীকে সেফ হবে, প্রমাণ করতে পারছো না। আপনাদের সরকার তো চাইছে তাকে লুকাতে, শেখ শাহজাহান অধরা, তার সামনে আসার কোনো খবর নেই এখনো পর্যন্ত, আর সেই নিয়ে সব জায়গায় যেমন রাজনৈতিক চর্চা, স্টুডিওতেই একই ছবি। আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে অবশ্যই আগামী দিনে আরো অন্যান্য আলোচনা নিয়ে ফিরবো। আপনাদের চোখ থাকুক কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।